14.5 ঘণ্টা পর চট্টগ্রামের হিজরা খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার অভিযানে অংশ নেয় নৌবাহিনীর 15 সদস্যের ডুবুরি দল। একটা ছেলে দেখছে, সবাইকে বলতেছে, তো এখানে স্থানীয়রা সবাই এসে ওই বাচ্চাটাকে তারপরে কে তুলে নিছে। আমি আসি লঙ্গি গুল দিয়ে, তারপরে এখানে আমি বাচ্চাটা তুলছি। সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠক চলছে। মৌলিক সংস্কারই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন সম্ভব বললেন নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা। রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বাস। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি ট্রাম্পের। আলোচনায় অগ্রগতি না হলে সময় ক্ষেপণ করবে না যুক্তরাষ্ট্র। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চট্টগ্রামে হিজরা খালে পড়ে নিখোঁজের 14.5 ঘণ্টা পর উদ্ধার হয়েছে শিশু সেহরিসের মরদেহ। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো দুর্ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালায় নৌবাহিনীর 15 সদস্যের ডুবুরি দল। তাদের সাথে যোগ দেয় স্থানীয়রাও। বেলা 10টা নাগাদ দুর্ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে চাকতাই খালে পাওয়া যায় সেহরিসের মরদেহ। শুক্রবার রাতে বন্দরনগরী চকবাজার এলাকায় রিকশা উল্টে সেহরিস সহ খালে পড়ে যান মা ও দাদি। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকা পড়েন তারা। পরে ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, নিখোঁজ শিশুর মরদেহ তো উদ্ধার হয়েছে, এ বিষয়ে সবশেষ তথ্য আমাদের জানাবেন। কখন উদ্ধার হলো, কিভাবে উদ্ধার হলো? দেবাশিস, ঠিক 9:30 থেকে 9:45 নাগাদ যে চাকতাই খাল রয়েছে, সেই চাকতাই খালের চামড়ার গুদাম একটি এলাকা রয়েছে। সেই চামড়ার গুদাম অংশে কিন্তু নিখোঁজ যে শিশু সেহেরিন তার মরদেহটি ভেসে ওঠে এবং সেটি নজরে পড়ে স্থানীয়দের। এবং তারা যেটা বলেন যে সেই সময়টিতে কাদামাখা অবস্থায় আবর্জনার মধ্যে আটকে ছিল শিশুটির একটি হাত তারা উপর থেকে দেখতে পায় এবং সেটা দেখার পরে স্থানীয়রা সেখানে ছুটে যায়। এরপরে উদ্ধার করার একটা পর্যায়ে গিয়ে তারা যেটা জানতে পারে যে এটা নিখোঁজ শিশু সেহেরিন, সেই সেহেরিনের মরদেহ। এটা আসলে যখন তারা বুঝতে পেরেছে, তারপরে যারা স্থানীয়রা রয়েছেন সবাই সেই জায়গাটিতে ছুটে আসার পরে উদ্ধার করে এখন যে বাড়িটির সামনে আমরা রয়েছি সেটা সেহেরিনের বাড়ি। এখানের ভেতরে উদ্ধার করার পর নিয়ে আসা হয়েছে। আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করি, সেই জায়গাটিতে একটু আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে একজন রয়েছেন, তিনি সেই সময়টিতে ওখানে ছিলেন। একটু যদি বলেন কি দেখেছিলেন আপনি? আমরা যখন 9:30টার দিকে বাসায় ছিলাম, বাসায় খবর পেয়ে বলতেছে বাচ্চাটিকে এখানে বেশি আসছে। তো আমরা সবাই এখানে ছিলাম, সবাই দূরে গেছি। দূরে গিয়ে দেখতেছি এখানে হাত বেশি আছে। তো আমরা গিয়ে একজনকে নামে দিয়ে ওই বাচ্চাটাকে তুলে দেখতেছি কালকে যে ঘটনা রয়েছে চকবাজারে, দেখছি আমরা ওই বাচ্চাটাই কি দেখতেছি। তারপর এর কিছুক্ষণ ছিল এখানে, তারপরে এর বাবা আসছে, বাবা সহ একে বাসায় নিয়ে আসছি। কি অবস্থায় ছিল সে সময়? কোনো কিছুর মধ্যে আটকা ছিল না, পানির মধ্যে ভাসছিল। কোনো আবর্জনা, মানে আপনার শুধু হাত দেখতে পেয়েছেন? হ্যাঁ, শুধু হাতটাই দেখতে পেয়েছেন। আশেপাশে কোনো আবর্জনা ছিল না, পানির মধ্যে শুধু হাতটাই দেখা যাচ্ছে এতটুকু। আপনি নিজে দেখেছেন? হ্যাঁ, সবাই দেখছে, আমি দেখছি, সবাই দেখছে। উদ্ধার করে? হ্যাঁ, তবে উদ্ধার করে তারপরে এখানে বাসা নিয়ে আসছে আর কি। তোলার পরে কিভাবে বুঝলেন যে এটা গতকালকে? এটা বাচ্চাটা এখানে আমরা কনফার্ম যে এটা এখানে আমরা দেখছি আমাদের বাসার পাশে বাচ্চাটা। আমরা প্রতিদিন ওই বাচ্চাটাকে দেখতেছি না, এর বাবা এখানে নিয়ে খেলাধুলা করে, ছাদের মধ্যে হাঁটে। বাচ্চাটাকে আমরা প্রতিদিন দেখতেছি। তো আমরা দেখে বোঝার পরপরই যে এটা সেহেরিন, তারপরেই তারা উদ্ধার করে তার যে ঘর, সেই ঘরে নিয়ে আসে, তার বাবা মাকে খবর দেয়। সেই খবর দেওয়ার পরেই সেখানে তাদের যে স্বজনরা রয়েছে তারা সেখানে ছুটে যায়
এবং সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে এবং এখন ঘরে রয়েছে। এরপরে যে আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রম রয়েছে এবং আমরা যতটুকু জানি পাশের যে মসজিদটি রয়েছে সেই মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হবে। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কমিশনগুলোর সুপারিশে একমত হওয়া বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। জাতীয় আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের জাতীয় নাগরিক পার্টির বৈঠক শুরু হয়েছে। এর আগে গণমাধ্যমের কাছে এ মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রতিনিধিদের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের কারণে গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে পর্যবসিত করার অবস্থা থেকে মানুষ মুক্তি পেয়েছে। এখন সেই ব্যবস্থা অপসারণ এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে সংস্কারের কাজ চলছে। এরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিদ্যমান ব্যবস্থায় যেই রাষ্ট্রের ক্ষমতায় যাক তার ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ রয়েছে। বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে অংশ নেন দলের সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ মোট ৮ জন। এর আগে গত ২৩ মার্চ সংস্কার কমিশনের সুপারিশের উপর জাতীয় ঐক্যমত্য কমিশনে লিখিত মতামত দেয় এনসিপি। এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন আখলাকুস সাফা। কমিশন ও এনসিপি নেতৃবৃন্দ কি বললেন, আজকের বৈঠকে কি কি বিষয়ে গুরুত্ব পেতে পারে? গুরুত্ব যে বিষয়গুলো পেতে পারে সেগুলো এরই মধ্যে পেয়েছি আমরা। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি বলা যায় যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, তাছাড়া প্রধানমন্ত্রীর ক্ষমতা, একজন জীবনে দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই সংক্রান্ত এনসিপির যে মতামতগুলো ছিল। আপনি জানেন যে ১৬৬টি যে সুপারিশ দেওয়া হয়েছিল সংস্কার কমিশনগুলো থেকে, সেগুলোর মধ্যে থেকে ১১৩টিতে জাতীয় নাগরিক পার্টি তারা একমত পোষণ করেছে এবং ২৯টিতে তারা আংশিক একমত এবং ২২টিতে তারা তাদের মতামত রয়েছে, অর্থাৎ তারা দ্বিমত পোষণ করেছে। সেই জায়গাগুলোতে তারা নারী ভোটারদের কথা বলেছেন, একই সঙ্গে দ্বীপকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন, প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২৩ এবং ভোটারের বয়স ১৬, এমনটাও কিন্তু তারা মতামত দিয়েছেন। ডেপুটি স্পিকার একজন হওয়া উচিত এবং তা বিরোধী দল থেকে করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে মন্ত্রিসভার ক্ষেত্রে প্রথমজন হলে ভালো হয়, এমনটাও তারা বলেছেন। ৭০ অনুচ্ছেদের যে কথাগুলো বলছিলাম, অর্থাৎ সংসদ সদস্যরা তারা নিজস্ব যে দল, সেই দলের বাইরে যে ভোট দিতে পারে না, সেইটিতে সংশোধন আনার কথা বলা হয়েছে। অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের মতামতের বাইরেও মতামত দেওয়া যাবে। এছাড়া পাশাপাশি দলের বিরুদ্ধে অনাস্থা ভোটও যুক্ত করা যেতে পারে। এই বিষয়গুলো আলোচনায় আসবে। দ্বিকক্ষ বিশিষ্ট যেটির কথা আমি বলছিলাম, এক্ষেত্রে উচ্চকক্ষের প্রার্থী নির্বাচনের আগে ঘোষণা করতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি বলছে এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিল করা যেতে পারে। সেখানে বলা হচ্ছে ৯ সদস্যের এই কাউন্সিলের সিদ্ধান্ত হবে ২/৩ সদস্যের ভোটে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথা বলেছেন এবং বলেছেন সেই সরকারের কাজ শুধুমাত্র নির্বাচন আয়োজন করা হবে। ৭০ থেকে ৭৫ দিন সেই সরকারের মেয়াদ থাকতে পারে। ইসি ও এনসিসি অর্থাৎ যে কাউন্সিলের কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশন এবং কাউন্সিল আলাদা, তত্ত্বাবধায়ক সরকার থাকলে আলাদা করে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার দরকার নেই, তারাই এই দায়িত্বটা নিতে পারে। এনসিসি নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত এনসিসি থাকবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো এসছে। সাংবিধানিক বিচার বিভাগ এবং জনপ্রশাসন সংক্রান্ত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতেই কিন্তু তাদের দ্বিমতের কথা বলেছেন। নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে যে সূচনা বক্তব্য, অর্থাৎ মিটিং শুরুর আগে প্রফেসর আলী রিয়াজ তিনি বলেছেন এবং তারপর নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি যে বিষয়টি বলছেন, এর আগেও আপনি শুনেছেন নিশ্চয়ই দেবাশিস, মৌলিক সংস্কার ছাড়া কোনো নির্বাচনের দিকে যাতে অন্তর্বর্তী সরকার না যায়। সেই মৌলিক সংস্কার বলতে তিনি যে বিষয়গুলো বুঝিয়েছেন, সেই বিষয়গুলোর মধ্যে প্রথমে আমি যেগুলো বলছিলাম, প্রধানমন্ত্রীর ক্ষমতার যে বিষয়গুলো সেগুলো পুনর্বিন্যাস করা এবং প্রধানমন্ত্রী সংক্রান্ত যে বিষয়গুলো, অর্থাৎ এর আগের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে যাতে কোনোভাবেই আবারও কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, ফ্যাসিজম যাতে আবারও রাষ্ট্র কাঠামোর মধ্যে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাগুলো করেই নির্বাচনের দিকে যাওয়ার কথা আহ্বান করছে জাতীয় নাগরিক পার্টি। ধন্যবাদ সাফা যুক্ত হবার জন্য। ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনে নয়, সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন চায় না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সমীকরণে ইউনূস সরকারকেই ৫ বছর ক্ষমতায় রাখার ক্যাম্পেইনের অভিযোগ উঠেছে দলটির নেতাদের বিরুদ্ধে। তবে সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার এমন অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, সংস্কার ও বিচারের জন্য সরকারকে সময় দেওয়া উচিত। এর মাধ্যমে কালক্ষেপণ করে নির্বাচনী প্রস্তুতিতে সরকারের আনুকূল্য পাওয়ার অভিযোগও তারা অস্বীকার করেছেন। এসব নিয়ে খোলামেলা কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে? ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? অন্তর্বর্তী সরকার নির্বাচন কবে? ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ভোটের সীমা ২৬ জুন পর্যন্ত বেঁধে দিলেও বিএনপি নির্বাচন চায় ডিসেম্বরে। জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দলের প্রায় একই সুর। রমজানের আগে যাতে এটা হয়ে যায় সেটা আমাদের মত আমরা বলেছি। তবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক্ষেত্রে স্রোতের বিপরীতে। দলটির শীর্ষ নেতারা বলছেন, সরকারের দেয়া সময়ের মধ্যে বিচার ও সংস্কার হলে নির্বাচন হতে পারে, এছাড়া ভোটের পক্ষে না এনসিপি। সরকারের তরফ থেকে যদি সংস্কারের বিষয়ে দৃশ্যমান উদ্যোগগুলো এবং বিচারের দৃশ্যমানতা যদি স্পষ্ট করা সম্ভব হয়, সেক্ষেত্রে এই সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জনপ্রশাসন সংস্কারের কথা আসে না, যখন পুলিশ সংস্কারের কথা আসে না, যখন নির্বাচন কমিশন সংস্কারের কথা আসে না, এইগুলো সংস্কার না করে কিন্তু আপনি লেভেল প্লেইং ফিল্ডও করতে পারবেন না এবং একটা সুষ্ঠু নির্বাচনও হবে না। জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে বিএনপি যে দাবি জানিয়েছে, এ নিয়েও নিজেদের মত জানিয়েছেন এনসিপি নেতারা। যে কোনো রাজনৈতিক দল যে কোনো বিষয়ে তার দাবি অবশ্যই জানাতে পারেন, কিন্তু সে দাবি কতটুকু গ্রহণযোগ্য হলো, জনগণের মাঝে কতটা সাড়া ফেলতে পারলো, সেটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। রাষ্ট্রটা আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই যদি রাষ্ট্রটা থেকে যায়, তাহলে সাংবিধানিক প্রক্রিয়াতেই বাংলাদেশে স্বৈরতন্ত্র, বাংলাদেশে ফ্যাসিজম ফিরে আসার মতো সুযোগগুলো রয়েছে। সংস্কারের বিষয়ে, বিচারের দৃশ্যমানতার বিষয়ে যদি বিএনপির তরফ থেকে ঐক্যমতের বিষয়টা না আসে, শুধুমাত্র নির্বাচনের প্রসঙ্গ আসে, খুব সম্ভবত জনগণের পক্ষ থেকে বিএনপি তাদের আন্দোলনে সাড়া পাবে না। ডিসেম্বরে নির্বাচন না হলে যদি দেশে বিশৃঙ্খলা হয়, সেটা দায়িত্ব বিএনপিকে নিতে হবে পরিষ্কারভাবে। বিএনপি যেটা চাচ্ছে সেটা আসলে রোড ম্যাপ না, এটা আসলে ডেডলাইন, যে আপনি কবে তারিখ বলতে হবে, অমুক দিন নির্বাচন হবে, কিন্তু এটা তো আপনার ৮-৯ মাস আগে বলা যায় না। বড় দল হিসেবে তারা দায়িত্বশীলতার দলীয় এজেন্ডার বাইরে ন্যাশনাল এজেন্ডাটাকে গুরুত্ব দিচ্ছে, এরকম আমাদের কাছে কখনোই মনে হয়নি। নির্বাচনের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব কোনো পক্ষ। এনসিপি নেতা সার্জিস আলম কোনো রাগঢাক না রেখে ফেসবুকে পোস্টও দিয়েছেন, কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দলগতভাবে এনসিপিও কি পেছন থেকে এই ক্যাম্পেইনে রসদ যোগাচ্ছে? ইউনূস সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখতে হবে বা এরকম ধরনের ক্যাম্পেইনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো সংযোগ নেই, বরং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সময় ততটুকুই পাবে যতটুকু কাজের জন্য প্রয়োজন। আমাদের দিক থেকে এরকম ৫ বছর আমরা মনে করি না যে দরকার আছে। এটা সংস্কারগুলো হওয়ার পরে ইলেকশন যখনই হোক, সেটার সাথে আমরা প্রস্তুত আছি ইলেকশনটা করার জন্য। অন্তর্বর্তী সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি। উপদেষ্টা পরিষদে আছেন তাদের প্রভাবশালী ২ সহযোদ্ধা, তবে এতে বাড়তি কোনো আনুকূল্য পাচ্ছেন না দাবি করে দলটির নেতারা এবং প্রশাসন নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। বাংলাদেশে বর্তমানে বিএনপি, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, কারো প্রতি সরকারের পক্ষ থেকে কোনো ন্যূনতম নিপীড়নের ঘটনা ঘটেনি। প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের যে হিস্সাগুলো আছে সেগুলো তারা বুঝিয়ে নিচ্ছেন। সে জায়গায় আলাদা করে জাতীয় নাগরিক পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে, এই বক্তব্যকে আমরা সঠিক বলে মনে করি না। বিএনপি এবং জামাত সবাই এই উদার গণতান্ত্রিক পরিবেশে সরকারের আনুকূল্যের মধ্য দিয়ে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছে। কোনো আনুকূল্য না, বরং স্থানীয় পর্যায়ের অবস্থা খুবই ভয়াবহ। প্রশাসন পরিষ্কারভাবে ৯০% ক্ষেত্রে বিএনপির গ্রিপে চলে গেছে, ১০% ক্ষেত্রে জামায়াতের ইসলামের গ্রিপে চলে গেছে। আমাদের গেলে আমাদেরকে একটু হাসি মুখে তারা বরণ করে, এর বাইরে কিছু না। প্রশাসনের সাথে বিএনপির একটা অসম্ভব রকমের দহরম মহরম, এবং বিএনপির পছন্দের লোকজনই আসলে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসেছে। আমরা আনুকূল্য পাচ্ছি, এটা খুবই ভুল কথা। বিএনপির কথায় জুলাই প্রোক্লেমেশন হয় নাই, বিএনপির কথায় সংবিধান বাতিল হয় নাই, বিএনপির কথায় রাষ্ট্রপতি অপসারণ হয় নাই, তাহলে আসলে আনুকূল্যটা তো বিএনপি পাচ্ছে। শীর্ষ নেতারা বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো নির্বাচন চায় এনসিপি, কিন্তু সংস্কারের মাধ্যমে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে আবারও সংকটে পড়বে গণতন্ত্র। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রী নিয়ে বাস চালানোর ঘটনায় মামলা করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে হাসারা হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করা হয়। এতে বরিশাল এক্সপ্রেসের চালক, হেলপার সহ মালিককে আসামি করা হয়েছে, তবে পলাতক আছে তারা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গাড়িটির ফিটনেস আছে কিনা তদন্ত চলছে। বৃহস্পতিবার মধ্যরাতে এক্সপ্রেসওয়েতে প্রথমে মাইক্রোবাস, পরে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে বাসটির ছাদ উড়ে যায়। তবুও গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে চালাতে থাকেন চালক। এদিকে সেদিনের দুর্ঘটনায় আহত ৫ জনের মধ্যে ৪ জন বাড়ি ফিরেছেন। রাজধানীতে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রী বোঝাই বাস। শুক্রবার রাতে মগবাজারের লাইনের উপর ট্রেন আসার আগে আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস আটকে যায়। প্রাণ ভয়ে যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামেন, তবে
কোনো দুর্ঘটনা হয়নি। শুক্রবার রাত 11টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌকির আহমেদের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় এফডিসি হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাচ্ছিল আজমেরি গ্লোরি পরিবহনের একটি বাস। রেল লাইনে উঠতেই হঠাৎ সেটি আটকে যায়। চালক কিছুটা সময় চেষ্টা করেও সেটি নড়াতে পারেনি। এ সময় ঢাকা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রডগেজ ট্রেন আসতে থাকে, কিন্তু বাসটি আটকে যাওয়ায় ব্যারিয়ার ফেলতে পারছিলেন না গেট কিপার। তারা বাঁশিতে ফু দিয়ে সবাইকে সতর্ক করার চেষ্টা করেন। আরও দেখা যায় যাত্রীরা প্রাণ ভয়ে বাসের জানালা দিয়ে নামতে শুরু করেন। বেশ কয়েকজন নেমেও যান। এ সময় চালক কোনো রকমে বাসটি পেছনে নিতে সক্ষম হন। তারা কয়েক সেকেন্ড পরে উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট পার হয়ে যায়। ইয়েমেনে মার্কিন বিমান হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশটিতে। শুক্রবার রাজধানী সানার রাজপথে ঢল নামে মানুষের গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে তারা। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফায়া জড়িয়ে আরবি হরফে লেখা প্রতিবাদী পোস্টার ও ফিলিস্তিনের পতাকা হাতে মিছিলে অংশ নেয় তারা। অনেকের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেয় তারা। বৃহস্পতিবার পশ্চিম ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাস ইসা জ্বালানি বন্দরে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে প্রাণ হারান অন্তত 80 জন। এর আগেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার শিকার হয়েছে বন্দরটি। ওয়াশিংটনে তেল আবিবের দাবি, এখান থেকেই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও নৌ হামলা চালায় হুতি যোদ্ধারা। গোষ্ঠীটির আয়েরও অন্যতম উৎস এই বন্দর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনায় অগ্রগতি না হলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা না করলেও দ্রুত সমাধান চেয়েছিলেন তিনি। তবে কোনো এক পক্ষ বিষয়টি কঠিন করে তুললে সমঝোতার চেষ্টা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেন তিনি। যদিও এখনও যুদ্ধ বন্ধের ভালো সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কয়েক ঘন্টা আগেই একই সতর্কবার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। আমরা চাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক, তবে কোনো কারণে যদি দুপক্ষের কেউ ব্যাপারটা কঠিন করে তোলে তাহলে বলবো আপনারা নির্বোধ, বিরক্তিকর। আমরা বিষয়টি থেকে সরে দাঁড়াবো। আশা করছি সেটা করতে হবে না। আমরা এর শেষ দেখতে চাই। তুরস্কে সরকার বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া প্রায় 200 জনের বিরুদ্ধে একযোগে শুরু হয়েছে বিচার কার্যক্রম। শুক্রবার ইস্তাম্বুলের কাগলায়ান কোর্টে শুরু হয় এই প্রক্রিয়া। মামলার আসামিদের বেশিরভাগই শিক্ষার্থী, রয়েছেন 8 জন সাংবাদিকও। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ, অনুমোদনহীন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তারা। সতর্কতা জারির পরও সমাবেশ স্থল ত্যাগ করেনি তারা। কর্তৃপক্ষ জানিয়েছে মোট 819 জনের বিরুদ্ধে 20টি ফৌজদারি মামলায় বিচার কার্যক্রম চলবে। দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড হতে পারে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত। গত 19 মার্চ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে। এর পরপরই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। পাকিস্তানের কেএফসি রেস্টুরেন্টে কমপক্ষে 20টি শাখায় হামলা ও ভাঙচুর চালিয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীরা। সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সারা দেশ থেকে 170 জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে কেএফসি বিভিন্ন আউটলেটের সামনে মিছিল করে প্রতিবাদকারীরা। অনেক স্থানে রেস্টুরেন্টের ভেতর থেকে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। এদের মধ্যে অস্ত্রধারীও ছিল কেউ কেউ। গুলিতে নিহত হয় লাহোরের কেএফসি শাখার এক কর্মী। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন রেস্টুরেন্টটি আর সেখান থেকে উপার্জিত অর্থ ইসরায়েলের অস্ত্রের পেছনে ব্যয় করা হয়। যদিও এই মুহূর্তে দেশটিতে চালু থাকা সবগুলো কেএফসি রেস্টুরেন্টই পাকিস্তানি নাগরিকদের মালিকানাধীন বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী।